আসসালামু আলাইকুম। তো প্র্যাকটিক্যাল সেশন শুরু করলাম। তো এখন এই জায়গায় আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে প্রশ্নটা যদি আমি সহজভাবে বলি, যে আমরা একটা কমিউনিটি মেন্টাল হেলথ সেন্টার থেকে 45 জনের ডেটা কালেক্ট করেছি। এখানে আমরা দেখতে চাচ্ছি যে একটা মডেল রান করব, তারপর দেখব যে এখান থেকে কাউন্সিলিংয়ের সময় মানুষজন কি আগে ঝরে পড়তেছে নাকি পরে ঝরে পড়তেছে। কাউন্সিল থেকে মানে আহ, এমন তো হয় যে জিমে জয়েন করার পর বছরের শুরুর দিকে অনেক অনেক মানুষ জিমে জয়েন করে, তারপর কিছুদিন পর চলে যায়। তো অনেকটা এরকম যে কমিউনিটি হেলথ মেন্টাল হেলথ সেন্টার থেকে কারা ঝরে পড়তেছে, মানে কারা আগে ঝরে পড়তেছে, কারা পরে ঝরে পড়তেছে ট্রিটমেন্ট নেওয়ার সময়। তখন এক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টার্মিনেট, এটাকে 1 আর 0 দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপর আছে জেন্ডার, ইনকাম আর সিম্পটম। ওকে, আমাদের একটা রিগ্রেশন মডেল রান করতে হবে। তো এই হলো ডাটা। এখন আমরা, আচ্ছা আমি এটাকে কাটি। আমরা এখান থেকে রান করব। আমাদের এক্ষেত্রে সিরিয়াল নাম্বার, টার্মিনেট, সিনট্যাক্স অফ সিভিয়ারিটি, জেন্ডার, ওয়েলথ ইন্ডেক্স এগুলো আছে। এখন এইগুলো সবই আমরা ইনপুট নিব নিউমেরিক ডাটা হিসাবে। আচ্ছা এরকম কেন হলো, এবার ঠিক আছে। এগুলো নিউমেরিক টাইপের ডেটা হিসেবে আমরা ইনপুট নিব, ওই জন্য এগুলো নিউমেরিক। খালি 12 ঘর নিবে, দশমিকের পর 0 ঘর। এখানে আমরা লেবেল দেব, লেবেলে আমরা অনেক কিছু লিখতে পারি, না লিখতে পারি জাস্ট এ এস টি আর আই এল, সিরিয়াল নাম্বার, নাথিং এলস, এইভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ আমরা তো ভেরিয়েবল নামে বড় স্পেস দিতে পারি না, বড় কিছু লিখতে পারি না। লেভেলে আসে ওই সুবিধাটা আছে যে আমরা বিস্তারিত লিখতে পারবো। এরপর আমরা বিভিন্ন ভেরিয়েবলের নামগুলো নিলাম, এগুলো লেবেল দিলাম। এগুলো যদি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল হয় তাহলে এগুলো আসলে ডিফাইন করে দিতে পারে। 0 মানে ডিড নট টার্মিনেট আর্লি, 1 মানে টার্মিনেট আর্লি। মনে করলাম যে 3, আচ্ছা 2 একটা আছে, 2টা হলো আদার্স, তারপরে 3 হচ্ছে নাথিং, এরকম থাকতে পারে। তো আপাতত না, এগুলো একটা মিনিমাম করে দিলাম। তো এভাবে ইনপুট দেওয়া যায়। এরপর মিসিং ভ্যালু আছে কিনা, থাকলে কোন ফর্মে আছে, কলাম, এগুলো আসলে মানে লেফট অ্যালাইন নাকি রাইট অ্যালাইন, এরকম মানে কোন সাইডে, বাম পাশে থাকবে না ডান পাশে থাকবে। এরপর মেজারমেন্ট স্কেল, এগুলো তো ওই যে নিউমেরিক মানে নমিনাল টাইপের ডেটা, আর এটা হলো কি ইন্টারভাল বা রেশিওগুলোকে আমরা স্কেল বলি। ওকে, এখন আমরা ডেটা ভিউয়ে যাব। তো এই জায়গায় আমরা ডেটাগুলোকে ইনপুট দেব। এরপর আমরা অ্যানালাইজ করব। প্রথমত অ্যানালাইজে ক্লিক করলাম, এরপর রিগ্রেশন রান করব। রিগ্রেশনে আমরা লজিস্টিক রিগ্রেশন করবো। এখন কথা হলো বাইনারি লজিস্টিক নাকি মাল্টিনোমিয়াল লজিস্টিক। তো যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ক্যাটাগরি হলো 2টা, সুতরাং বাইনারি। এখন আসার পরে আমি এখানে প্রথমত ডিসপ্লে ভেরিয়েবল নেম দিলাম, রাইট ক্লিক করে, তাহলে দেখতে সুবিধা হবে। এখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল টার্মিনেট করতেছে কি না, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো এই 3টা। এই 3টা আমি সিলেক্ট করে দিলাম, বা একে একেও দেওয়া যেত। ওকে, এরপর নেক্সট। আচ্ছা, মানে জায়গা যদি না হয় সম্ভবত। ওকে, ক্যাটাগরিক্যালে আমি যাব। তো এক্ষেত্রে বলে দিব যে এই 2টা ভেরিয়েবল আমার ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, এখন এই যে জেন্ডারের আমি ফার্স্টটার সাপেক্ষে করব নাকি লাস্টটার সাপেক্ষে, ফার্স্টটা মানে মেলের সাপেক্ষে ফিমেলকে আমরা দেখব যে কেমন কি হচ্ছে। আর এটাতেও ফার্স্টটা থাক, চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক না করলে কিন্তু চেঞ্জ হবে না। কন্টিনিউ দিলাম, এরপর অপশানে যাব। অপশানে গিয়ে এই হোসমার অ্যান্ড লেমশো গুডনেস অফ ফিট, এটা আমি চেক মার্ক দিয়ে দিলাম, কন্টিনিউ। এরপর ওকে দিয়ে দেবো, তাহলে আমার রেজাল্ট হাজির। এক মিনিট।
তো এখন আমরা এখান থেকে কমেন্ট করবো কার কার উপরে, এগুলোর উপর আমরা কমেন্ট করবো না, আমরা কয়েকটা জিনিস উপর কমেন্ট করব। সেটা হচ্ছে এই যে মডেল সামারি, এইটার উপরে। এরপর হুসমার লেমশো টেস্ট, এইটা ক্লাসিফিকেশন টেবিল আর ভেরিয়েবল ইন দ্য ইকুয়েশন। তো প্রথমত ক্লাসিফিকেশন টেবিল, এখানে বাইভেরিয়েট ডেটা আছে, একটা প্রেডিক্টেড আছে আর একটা অবজার্ভড আছে। তো এখন আমরা ধরে নিয়েছিলাম, এটা প্রেডিক্ট করছিলাম যে টার্মিনেট আর্লি হবে না, এবং অবজার্ভও করে দেখছি টার্মিনেট আর্লি হয়নি, এরকম 21 জনকে পাইছি। এইভাবে একইভাবে বাকিগুলোও বলা যায়, যেমন টার্মিনেট আর্লি হবে না এরকম আমরা ধরছিলাম 9 জনকে, বাট টার্মিনেট ওরা হয়ে গেছে ওইরকম 9 জন। তো অ্যান্ড বাকিগুলো আর কি। আর এখানে আসে আমরা এখানে দেখতেছি, আরেকটা কথা, এখানে একটা লেখা আছে, এটা এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দ্য কাট ভ্যালু ইজ 0.5, অর্থাৎ এগুলো তো আমরা ক্যাটাগরি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা 0 আর 1 হবে। তো কেমন হয় যদি ভ্যালুটা 0.8 হয়? 0.8 হলে কি আমরা 0 ধরবো নাকি 1 ধরবো? তো বলছে কাট ভ্যালুটা হলো 0.5 থেকে ছোট হলে 0, 0.5 থেকে বড় হলে 1, ওরা বলতেছে। আর এখানে ভেরিয়েবলস ইন্টার্ড ইন স্টেপ 1 সিনট্যাক্স অফ সিভিয়ারিটি, আচ্ছা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলগুলো এখানে বলতেছে আর কি। এখন সিনট্যাক্স অফ সিভিয়ারিটি এটা কি ছিল? কন্টিনিউয়াস টাইপের ডেটা। এখন এটা হলো বি এর ভ্যালু হলো কি মাইনাস, মানে বিটার ভ্যালু -0.247, মানে নেগেটিভ একটা রিলেশন। সিগনিফিকেন্সটা কত? 0.5 থেকে ছোট। আর এটা হলো এক্সপেকটেশন অফ বিটা, মানে অডস রেশিও হলো 0.782। তো এটাকে আসলে দুইভাবে কমেন্ট করা যাবে, কোনটা অ্যাপ্রোপ্রিয়েট আমি সঠিকভাবে এখানে বলতে পারছি না, যেহেতু কন্টিনিউয়াস ডেটা। তো আমরা যদি এইটা সম্পর্কে বলি নেগেটিভ দেখে তো আমরা বুঝতেছি মানে উল্টা সম্পর্ক। সিমটমস অফ সিভিয়ারিটি যত বাড়বে, মানুষ তত এই যে মেন্টাল হেলথ সেন্টারে তত যাবে, মানে টার্মিনেট হওয়ার সম্ভাবনাটা কম। সিমটমস অফ সিভিয়ারিটির সাথে টার্মিনেট হওয়ার সম্ভাবনাটা কম যখন মানুষ বেশি সিমটমস অফ সিভিয়ারিটির মধ্যে আছে, মানে সিমটমস অফ সিভিয়ারিটি যত বেশি হবে ওখানে যাওয়ার, মানে ওখান থেকে ঝরে পড়ার প্রবণতা কমবে, উল্টা সম্পর্ক। তখন কত পার্সেন্ট হারে কমবে? বলছে 1 ইউনিট সিমটমস অফ সিভিয়ারিটি বাড়লে 0.247 হলো কমে যাবে। আর যদি অডস রেশিও দিয়ে আমরা বলি, এটা তো কত 1 থেকে ছোট, তাহলে সিমটমস অফ সিভিয়ারিটি যদি 1 ইউনিট বাড়ে, যাওয়ার সম্ভাবনা কত কমবে, মানে টার্মিনেট হওয়ার সম্ভাবনা কমবে হলো 1 থেকে বাদ দিব, মানে এখানে 21.8% কমবে, এটা 1 থেকে বাদ দিলে। এখন জেন্ডারের সাপেক্ষে যদি দেখি, আমরা জেন্ডার কাকে ধরছিলাম? সম্ভবত মেলকে আমরা রেফারেন্স ক্যাটাগরি হিসাবে ধরেছিলাম, মানে মেলের সাপেক্ষে ফিমেলের এটা কি নেগেটিভ? মেলের সাপেক্ষে ফিমেলের ভ্যালুটা নেগেটিভ। আমরা এখন অডস দেখে আমরা কমেন্ট করবো, কারণ এটা হলো কি ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। তো অডস দেখে বলবো যে নেগেটিভ যেহেতু, তার মানে সম্পর্কটা কি পুরুষের তুলনায় মেয়েরা কম টার্মিনেট হচ্ছে। কত পার্সেন্ট কম, মানে কত গুণ? সেটা হচ্ছে 0.214, বা আমরা যদি পার্সেন্টেজ হিসাবে দেখি 1 থেকে বাদ দেই তাহলে 806, মানে 80.6% কম। এরপরে আমরা ওয়েলথ ইন্ডেক্সগুলো দেখি, যেখানে আমরা সিগনিফিকেন্সগুলো দেখছি, এগুলো সিগনিফিকেন্স মানে পি ভ্যালুটা কিন্তু অনেক বেশি, মানে এগুলো আসলে আমার কমেন্ট করার দরকার নাই। জেন্ডারের পি ভ্যালু কিন্তু কম, ওই জন্য আমি এগুলো নিয়ে কমেন্ট করতেছি, বাট এটার আসলে সিগনিফিকেন্স তেমন একটা নাই, মানে এগুলোর উপর অনেকটা নির্ভর করে না, ওই জন্য বাদ। এখন আসি এই জায়গায়, আচ্ছা প্রথমত হোসম্যান অ্যান্ড লেমশো টেস্ট, এখানে আসলে কাই-স্কোয়ার টেস্ট করি আমরা। কাই-স্কোয়ার টেস্টের ভ্যালু আসতেছে হলো এত 7.379, 7 ডিগ্রিজ অফ ফ্রিডম, এবং সিগনিফিকেন্টটা কত? পি ভ্যালুটা হলো 0.5 থেকে অনেক বেশি,
মানে আমাদের নাল হাইপোথিসিস কি হচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে, মানে আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি মানে এক্সপেকটেশন আর অবজার্ভ দুইটা আসলে সেম সেম ডিস্ট্রিবিউশন ফলো করতেছে। আর আমরা মডেল সামারি থেকে যদি দেখি, আমরা এখানে পাচ্ছি যে -2 লগ লাইকলিহুডের মানটা হলো 47.827। এটা থেকে কমেন্টটা আসলে লেস ইফেক্টিভ। আমরা যদি দুইটা বা তিনটার সাপেক্ষে মডেলের সাপেক্ষে আমরা দেখতে যাই, যার আসলে কম হবে এই ভ্যালুটা তারটা বেশি ভালো। কক্স অ্যান্ড স্নেল আর স্কোয়ারটা হচ্ছে 0.267, অর্থাৎ এটার ভ্যারিয়েন্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে 26.7% মানে এক্সপ্লেন করে। এটার যে ভ্যারিয়েন্স, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যারিয়েন্সটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে 26.7% ডিপেন্ড করে। নাইজেল কার আর স্কোয়ারটাও মোটামুটি ওই রকমই, যে এখানে বলতেছে 35.8% এক্সপ্লেন করে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলগুলো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের যে ভ্যারিয়েন্স আছে সেটাকে 35.8%। তো আসলে এটা আসলে আর স্কোয়ারের মতো কাজ করে, আর নাইজেল কার আর স্কোয়ারটা অ্যাডজাস্টেড আর স্কোয়ারের মতো কাজ করে। ওকে, এতটুকুই ছিল। থ্যাংক ইউ।